এমন করার কোনো মানেই হয় না রাসেল ভাই। বারবার কেন এমন করেন আপনি? যদি পারেন তো একবারে নিজের করে নিয়েন। এই বলে সজোরে ধাক্কা দিয়ে স্টোর রুম থেকে বের হয়ে চলে আসলাম। রাসেল ভাই আমার থেকে হয়তো এমন ফিডব্যাক কখনোই আশা করেনি। পেছনে তাকালে হয়তো দেখতাম হতমম্য চোখে তাকিয়ে আছে লোকটা আমার দিকে। সে যাই হোক, যা ইচ্ছা করুক, আমার কি তাতে? খালার কাছে যেয়ে বললাম, খালা, আমার শরীর খারাপ লাগছে, বাসায় যাব। হঠাৎ কি হলো তোর? আমি আসি তোর সাথে। খুব চিন্তার সাথে খালা বলল, না ঠিক আছে, আমি চলে যেতে পারবো, সমস্যা নেই। এই বলে মিলির কাছ থেকে পার্সটা নিয়েই বেরিয়ে গেলাম। মাথায় জানি না কোন ভূত চাপলো, ভাবলাম হেঁটে হেঁটেই বাড়ি যাব। কতক্ষণ হেঁটেছিলাম জানি না, মাঝপথে নামলো ঝুম বৃষ্টি। ভালোই হলো, চোখের পানিগুলো তো আর কেউ দেখতে পাবে না। হাঁটতে হাঁটতে খুব বেশি আম্মুর কথা মনে পড়ছিল। আম্মু থাকলে হয়তো এমন হতো না আর আজকে। হয়তো মনের আনাচে কানাচিতে ছড়িয়ে ছিটিয়ে থাকা সব কথা বলতাম আম্মুকে। আজকে যেন চোখের পানি বাঁধ ভেঙেছে। সারা পথ বৃষ্টিতে ভিজে বাসায় এসে লক খুলে যখন ঢুকলাম প্রায় 3টার উপরে বাজে। কোনো রকমে পাঁচটা ছুঁড়ে ফেলে দিয়ে শাওয়ার নিতে ঢুকলাম। কতক্ষণ ঝর্ণার নিচে দাঁড়িয়েছিলাম জানি না। যখন শীত লাগা শুরু হলো বুঝলাম জ্বর আসবে হয়তো। ওয়াশরুম থেকে বের হয়ে চুল মুছতে মুছতে বারান্দায় এসে দাঁড়ালাম। এখন অঝরে বৃষ্টি পড়ে যাচ্ছে। কপালে হাত ছুঁয়ে দেখলাম মাথাটা যেন আগুন হয়ে যাচ্ছে। খালার রুমে যেয়ে মেডিসিন বক্স থেকে একটা নাপা ট্যাবলেট নিয়ে পানি দিয়ে গিলে ফেললাম। কেন জানি না বারবার কান্না দলা পাকিয়ে আসছিল গলার কাছে। এ হয়তো কাউকে নিজের অভিমানটুকু কাউকে না বোঝাতে পারার এই কান্না আমার। বারান্দায় কতক্ষণ দাঁড়িয়েছিলাম বলতে পারবো না। ঘোর ভাঙল ডোরবেলের শব্দে। দরজা খুলেই দেখি ভাইয়া ভাবি, ছোট খালামণি, খালু এরা সহ মোটামুটি 10-12 জনের গ্রুপ ব্যাক করেছে। সবার মুখ মোটামুটি থমথমে একটা অবস্থা। সারা জীবন শুনে এসেছি মেয়ে পক্ষ মেয়ে বিদায় দিয়ে কান্না মার্কা অবস্থায় বাড়ি ফেরে। আর এরা দেখি ছেলে বিদায় দিয়ে কান্না করতে করতে এসেছে। দরজা খুলে দিয়ে আমি রুমে গেলাম। কতদিন পরে মনে হচ্ছে হ্যাঁ, এটা আমার রুম। পাতলা একটা কাঁথা গলা পর্যন্ত টেনে দিয়ে চোখ বন্ধ করতে মনে হলো আমি যেন ঘুমের দেশে হারিয়ে গেলাম। আসলে গত 3 দিনে সব মিলিয়ে যেন মনে হয় 6 ঘন্টাও ঘুমাইনি। শরীর আর এই অনিদ্রার ধকল কুলিয়ে উঠতে পারছিলাম না। তাই হয়তো এই অবেলায় নিদ্রা দেবী এসে ভর করেছিল আমার চোখে। ঘুমের মধ্যে মনে হয় আমার আশেপাশে প্রচুর শব্দ। আমি যেন রাস্তার পাশে শুয়ে শুয়ে ঘুমাচ্ছি। কিন্তু আমি তো বিছানায় ঘুমাচ্ছিলাম, রাস্তায় আসলাম কি করে? এসব ভাবতে ভাবতে চোখ খুলে দেখলাম আমাদের বেডরুমে তিল ধারণ করার জায়গা পর্যন্ত নেই। এত মানুষ এখানে কেন? স্বপ্ন ভেবে চোখ বন্ধ করে আবার খুললাম। না, এ তো স্বপ্ন না, সত্যি সবাই আমাদের বেডরুমে। কিন্তু ঘটনা কি? আমাকে ঘুম থেকে উঠে বসতে দেখি সবাই একসাথে কথা বলে উঠল। আর আমার কান পর্যন্ত যেন কথাই পৌঁছাচ্ছে না। হঠাৎই শুনলাম বড় আপু বলতেছে, সবাই থামো, তোমরা নিপা ঘুম থেকে উঠে কিছুই শোনে না, কিছুই বোঝে না। বড় আপুর কথা যেন টনিকের মতো কাজ করলো। সবাই একদম চুপ হয়ে গেল। ভালো করে খেয়াল করে দেখলাম রুমে কোনো ছেলে নেই, সব মেয়েরা। এখানে কি গার্লস পার্টি দেবে নাকি? উফ, কিচ্ছু ধরছে না মাথায়। একটু ধাতস্থ হয়ে সবার দিকে তাকিয়ে বললাম, কি ব্যাপার, কি হয়েছেটা কি? বড় খালাম্মা গলা খাকি দিয়ে কথা বলার জন্য প্রস্তুতি নিল। ওনার অবস্থা দেখে মনে হচ্ছিল যেন 7ই মার্চের ভাষণ দিতে রেসকোর্স ময়দানে যাবেন। বড় খালাম্মার দেরি দেখে মানা আপু অধৈর্য হয়ে বলেই ফেলল, খালাম্মা একটু তো রহম করেন আমাদের উপর। এতক্ষণ বলেছে নিপা উঠুক, নিপা তো উঠেছে, এবার বলেন। বড় খালাম্মা বিশাল এক ধমক দিয়ে বললেন, দেখ মানহা, তোর যদি গাড়ি ছুটে যাওয়ার ভয় থাকে তাহলে তুই যা, আমি আসতে দেরিই বলবো। ছোট খালামণির চোখ গরম করে মানহা আপুকে আর কিছু বলতে নিষেধ করলো। কিন্তু এত আয়োজন কিসের? পরিস্থিতি যা বুঝতেছি মামলা ভয়াবহ। ভয়ে ভয়ে জিমি মিলি দেখে তাকালাম। দুটি মাথা নেড়ে জানিয়ে দিল কিছুই জানে না এই ব্যাপারে। বড় আপুর দিকেও তাকিয়ে বুঝলাম ফলাফল শূন্য। বড় খালাম্মা বড় করে একটা নিঃশ্বাস টেনে ভেতরে নিলেন। শোন, তোরা মেয়ে হয়ে জন্মানো মানেই অন্যের ঘরে যেতে হবে, এটাই নিয়ম। ফারাক হলো এই যে কেউ যায় 2 দিন আগে, কেউ যায় 2 দিন পরে, কিন্তু যেতে তো হয়ই। বড় খালামার কথা আগামাথায় কেউ বুঝলাম না। খালারা ভাবিরা সব চুপ হয়ে আছে, তার মানে ঘটনা গুরুতর। মান্তাসা, মানহা আর নিপা, তোদের বলছি, তোদের কোনো ছেলের সাথে সম্পর্ক আছে? যার মানে তোদের ভাষায় রিলেশন আছে? বড় খালামার কথা শুনে যেন আমরা আকাশ থেকে পড়লাম। মহিলা বলতেছে এটা কি? খালাম্মা, আমি আর জিমি কিন্তু বাদ আছি। আমাদের এই প্রশ্নটা করলেন না? মিলি খুব আগ্রহ নিয়ে প্রশ্নটা করলো।
ঠাটি এক চড় মারব, চুপ করে দাঁড়িয়ে থাক, না হলে রুম থেকে কান ধরে বের করে দেব। ছোট খালামণি আয়ছা এক ধমকে মিলিকে থামিয়ে দিলেন। আমরা সবাই তাক ধরে বড় খালামার দিকে চেয়ে আছি, উত্তর কী দেব। সবার আগে আমি বললাম, আমার কোনো পছন্দ নেই। তারপর মানা আপু আর বড় আপু সেম উত্তর দিল। কিন্তু আমার জানা মতে বফ আপু একজনকে কঠিন আকারে ভালোবাসে। বড় খালাম্মা বলে উঠলেন, ঠিক আছে, তাহলে তো আমাদের পছন্দের উপরে তোমাদের আস্থা আছে নাকি? গত 4-5 দিনে জয়ের বিয়ে নিয়ে আমরা খুব ব্যস্ততার মধ্যে ছিলাম, কিন্তু আজকে একটু আগে কিছু খুশির খবর পাওয়া গেছে, তাই আমরা খুব খুশি। সবাই সবাই হা করে চেয়ে আছি বড় খালাম্মার দিকে। হচ্ছেটা কি এসব? নিপা, মান্তাসা আর মানা তোমাদের 3 জনের একসাথে কলমা করে রাখবো বলে আমরা ঠিক করেছি। ছেলে পক্ষরা বেশ কিছুদিন পরে তোমাদের তুলে নেবে তাদের বাড়িতে। যেহেতু ভালো সম্মত সবসময় আসে না, তাই এই ডিসিশন নেওয়া। বড় খালাম্মার কথা শুনে আমার মনে হচ্ছিল অ্যাটম বোমা যদি আমার মাথায় পড়তো তাও এত চমকে যেতাম না। বড় আপু যে পাথর হয়ে গেছে। মানা আপু বিড়বিড় করছে আর মাথা নাড়াচ্ছে। মিলি জিমিও যেন হাসতে ভুলে গেছে। একসাথে 3 বোনের কলমা কাবিন কেমন যেন দেখায় না খালাম্মা? বড়ভাবে প্রশ্ন করলেন। বড় খালাম্মা আমাদের দিকে তাকিয়ে প্রশ্ন করলেন, তোদের কারো কোনো আপত্তি থাকলে বলতে পারিস। বলে কি মহিলা, কথা না বার্তা নাই, ওর সেমনি তোর বিয়া, এ কি হয় নাকি কখনো? কিন্তু এসব শুধুই মনে মনে বললাম। বড় আপু আস্তে করে বলল, হঠাৎ করে এসব কি? আমাদের পড়াশোনা তো আছে, তোমাদের চেয়ে তোমাদের চিন্তা আমাদের বেশি, তাই অযথা তর্ক করো না। পড়াশোনা যাতে ক্ষতি না হয় তাই তোমাদেরকে এখনই তুলে দেওয়া হচ্ছে না। এই বলে বড় খালামা উঠে গেলেন। অন্যান্যরা তাদের পেছনে গেল। রুমে শুধু থাকলাম আমরা 5 বোন। মানুষ মরে গেলে যেমন আপনজনদের কষ্ট লাগে, তেমনি আমারও প্রচণ্ড খারাপ লাগছে। কেন যে খারাপ লাগছে এতটা জানি না। বড় আপু উঠে দরজা লক করতেই সবাই একসাথে কথা বলে উঠল। আচ্ছা, এটা কি মগের মুলুক নাকি যে যা মন চায় আমাদের সাথে করবে? রাগের ঠেলায় মানহাপু বলল, তোদের 2 জনের তো সমস্যা নেই, আমি ফয়সালকে কি বলে জবাব দেব? ওকে ছাড়া কাউকে বিয়ে করা পসিবল না আমার। বড় আপু কাঁদো কাঁদো সুরে বলল, আসলে কে কি বলবে কি না বলবে সেটাই এখনও বুঝে উঠতে পারছি না। এটা কি কখনো হয় নাকি যে 3 বোনের একসাথে বিয়ে? বুঝলে রে মিলি, আল্লাহ বাঁচাইছে তোরে আর আমারে লেট পয়দা করে। এই বলে জিমি মিলির দিকে তাকালো। ঠিকই বলছিস রে, এদের বয়সী হলে একসাথে 5 জনেরই বিয়ে করায় দিত। মিলি একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল, আমার মনে যাচ্ছিল আকাশ বাতাস কাঁপিয়ে চিৎকার করি। মন ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছিল যেন। এক নিমিষে এই ক্ষণিকের ভালোবাসাটুকু যেন আমার কাছে অনেক কিছুই মনে হচ্ছিল। তাই হয়তো ওই মানুষটাকে বারবার প্রশ্রয় দিয়ে গেছি তার সব কাজে, আর তার কাছে আমার কোনো মূল্যই নেই। অহেতুক রাগ আমি কেন বারবার দেখাবো? ভালো হয়েছে বিয়ে করে রাসেল ভাইয়ের সামনে থেকে ঢ্যাং ঢ্যাং করে ঘুরে বেড়াবো। তখন যেমন কুকুর তেমন মুগুর। পরের কয়েকদিন কি করে যে কেটে গেল নিজেও টের পেলাম না। এত পরিমাণ রাগ হয়েছিল যে একবারের জন্য জানার আগ্রহ করিনি কার সাথে আমার বিয়ে ঠিক করা হলো এত তরু জলদি। বড় আপু নানান প্ল্যান করেই যাচ্ছে। একবার বলে পালিয়ে যাবে, অন্যবার বলে সুইসাইড করবে। বেচারি শেষ পর্যন্ত কিছুই করেনি। এদিকে জয় ভাইয়া পরিভাবিও চলে এসেছে। আগে হলো ভাইয়ার বিয়ে, এরপর 3টা বোনের বিয়ে একত্রে। আত্মীয় স্বজনদের মধ্যে যেন সে এক অন্যরকম হুল্লোড় পড়ে গেছে। খালারা সিদ্ধান্ত নিল গায়ে হলুদ করা হবে না, এতে অনেক ঝামেলা। এখন তো শুধু কলমা কাবিন যখন একেবারে তুলে নেবে তখন বড়সড় অনুষ্ঠান হবে। 1 সপ্তাহে বাসা যেন মানুষখানা থেকে চিড়িয়াখানায় রূপান্তরিত হলো। কিন্তু বউ ভাতের পর থেকে রাসেল ভাইকে আর দেখি নাই আমাদের বাসায়। সে কি জানে যে আমার বিয়ে? জানবে না কেন, অবশ্যই জানে, কিন্তু ওই যে পিশাচ মার্কা স্বভাব মরলেও যাবে না। ভালোই হয়েছে আসে না। মাঝখানে একদিন বড় খালাম্মা সবার সামনে ছোট খালুকে নিয়ে কান ধরে ওঠবোস করেছিলেন। আমার কেন জানি না খুব খারাপ লেগেছিল খালুর মুখটুকু দেখে। মানুষ কতটা নিষ্ঠুর হয় তা আমার খালাদের দেখে বোঝা যায়। শুক্রবার পর্যন্ত দিনগুলো যে কী করে কেটেছিল আমি নিজেও জানি না। শুনলাম শুক্রবার বিয়ে, তাও বাসায় না মসজিদে। আমাদের অলিমা দেবে ছোট খালু আর মেজো খালু, ছেলেরা কেউ আসবে না। সকাল থেকে বারবার মনে যাচ্ছিল একটু কল দিই রাসেল ভাইকে, তাকে বলি আমি যে আজ অন্য কারো হয়ে যাচ্ছি। কাকে দেখাবে না তো রাগ তখন? কিন্তু ওই যে বললাম, জিত কাজ করছিল অনেক। সারাদিন সবাই হই হই রই রই করে কাটালো। বড় আপু কেঁদে চোখ ফুলালো ফয়সালের জন্য। আমি মুখ অন্ধকার করলাম, কার জন্য তাও জানি না।
কিন্তু মানহা আপু বিশাল খুশি। বাদ জমা 3 বোনেরই অলিমা হয়ে গেল। বাসায় সবাই এসে মিষ্টি মুখ করলো একে অন্যের। মিলির কাছে শুনলাম বড় আপুর বিয়ে হয়েছে সাদের সাথে। মনে মনে এত হাসি আসলো যা বলার মতো না। রাসেল ভাইয়ের কথা অনুসারে বড় আপুকে এখন সবাই পাদের বউ বলবে। সাদ চলে যাবে ইতালি, তাই এত হুড়মুড় করে বিয়ে করানো। মানহা আপুর বিয়ে হয়েছে পরিভাবের আপন ভাইয়ের সাথে। বাহ, ভালোই তো। আত্মীয়তার মধ্যে আত্মীয়। আমার খালাদের চয়েস আছে বলে মানতেই হবে। কিন্তু কথা হলো, আমার বিয়েটা হলো কার সাথে? নিজের কাছেই আজব লাগতেছে। আমার বিয়ে হলো, আমি জানি না যে কার বউ হলাম আমি। এই যেন বাংলা সিনেমাকেও হার মানায় আমার জীবনের কাহিনী। আচ্ছা, যার সাথে বিয়ে হয়েছে তার হাত পা ঠিক আছে তো? ল্যাংড়া কানা না তো? কী যে এক চিন্তায় আছি। বাহ, একজনের ঘরের বউ হয়ে গেছি, তাকেই আমি চিনি না। অন্তত রাস্তায় হাঁটার সময় তাকে চেনার জন্য তো আমার স্বামীকে আমার চিনতে হবে। মিলিকে খুব আশা করে জিজ্ঞেস করলাম, আচ্ছা সবারটাই তো বললি, আর বাকি থাকে একজন, ওই একজন কি? মিলি বিশাল এক হাসি দিয়ে বলল, নিপাপু আমার দুলারে চিনতে চায়। সেটা সারপ্রাইজ তোমার জন্য আপু। আমার বিয়ে ধুমধাম করে বলা নেই কওয়া নেই, 1 সপ্তাহের মধ্যে দিয়ে দিল। এর চেয়ে বেশি কি সারপ্রাইজ লাগবে আর? বাইরে বের হলাম বরের পরিচয় উদ্ধার অভিযানে। কিন্তু মাঝপথে অভিযান বাদ দিয়ে রুমে এসে পড়া লাগলো বড় খালাম্মার চোখ রাঙানিতে। রাতে বড় আপু গেল সাদুল্লা ভাইয়ের সাথে বাইকে ঘুরতে, ফ্যামিলি পারমিশনে। সাদুল্লা ভাই বেশি দিন থাকবে না দেশে, তাই সে চায় বউয়ের সাথে একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করতে। তাই বিয়ের প্রথম রাতেই বউকে নিয়ে ফারার। মানা আপুর বর হুট করে এসে হাজির। জামাই খাতির শেষে আপু ভাইয়াকে নিয়ে রুমের দৌড়ে খিল দিয়েছে। মনে কষ্টে আমি প্রায় পাগল। সবাই জামাইয়ের সাথে ঘুরতে পর্যন্ত চলে গেছে, আমি হতভাগী জামাইয়ের পরিচয় পর্যন্ত জানি না। আহা কি কপাল আমার। রাতের খাওয়া শেষে আকাশে বিদ্যুৎ চমকাতে শুরু করলো। প্রচণ্ড ঝড় আর বাতাস। সবাই প্রস্তাব দিল লুডো আর ক্যারাম খেলবে। যারা যারা খেলতে বসলো তারা তো বসলোই, আর যারা না খেলতে পারলো তারাও গোল হয়ে বসে খেলা দেখতে লাগলো। আমার আজকে বিয়ে হয়েছে আর আমি লুডো আর ক্যারাম খেলা দেখি। আস্তে করে উঠে আমি আমাদের রুমে চলে আসলাম। এসে বারান্দায় হেলান দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি দেখছি, আর মনের ভেতরে একটাই ভাবনা ঘুরপাক খাচ্ছে, যে মানুষটা কে, যে আমার জীবনসঙ্গী। কেন জানি না মনে হচ্ছে ঘরের ভেতরে গন্ধরাজ ফুলের ঘ্রাণ আসছে। কিন্তু গন্ধরাজ ফুল আসবে কোথা থেকে আজব তো। কারেন্টটা চলে গেল একটু পরে। চোখ বন্ধ করে শুধু বৃষ্টির শীতল ছোঁয়া অনুভব করছিলাম। হঠাৎ বিদ্যুৎ চমকানোর আলোতে এক পলকের জন্য দেখলাম রাসেল ভাই হাতে সাদা সাদা কী নিয়ে যেন হাঁটু গেড়েই আমার সামনে বসে আছে। আপনি এখানে? এতটুকু বলেই কোনো অজানা অভিমানে যেন মুখের ভাষা আটকে আসলো। হাতে গন্ধরাজ ফুল আর হাঁটু গেড়ে সে আমার সামনে বসা। আমি যে আজ অন্য কারো হয়ে গেছি, আর এখন সে এসেছে আমাকে প্রপোজ করতে। শার্টের কলার ধরে টেনে তাকে দাঁড় করালাম। কেন জানি না প্রচণ্ড জিদ হচ্ছিল তার উপরে। শুধু পারেন আমার সাথে রাগই দেখাতে। অন্য কোনো কিছু বোঝার যোগ্যতা আপনার নেই, আর কখনোই হবে না, এই বলে সরে আসতে চাইলাম। পেছন থেকে জড়িয়ে ধরে রাসেল ভাই বলল, আচ্ছা যাবি তো, সমস্যা নেই, কিন্তু তার আগে কিছু কথা শুনে যা। এক রাশ অভিমান নিয়ে বললাম, কিছু কথা শোনার দিন শেষ হয়ে গিয়েছে। আমি যে আজ অন্য কারো। এতক্ষণ লাগছিল জিদ, এখন এক অজানা অভিমানে বাকরুদ্ধ হয়ে আসছে। যে কোনো সময় চোখের পানি বাঁধ ভেঙে চলে আসতে পারে। শুধু চাইছিলাম তারা বাহুডোর থেকে ছুটে আসতে। সে যেন আরও শক্ত করে আগলে ধরল আমাকে। পেছন থেকে ফিসফিস করে বলল, নিপা আগে শুনবি তো আমার কথা, তারপর যা, যেখানে যাওয়ার যা। ঘুরে একদম তার মুখের দিকে তাকিয়ে রইলাম। কেন জানি না মনে হচ্ছে এই মানুষটাকে আমি চিনি না। খুব যেন অচেনা মনে হচ্ছে তাকে। বৃষ্টিতে এমনিতেই কাক ভেজা হয়ে গিয়েছি। এখানে দাঁড়িয়ে বলবো নাকি ঘরে যেয়ে বলবো? রাসেল ভাইয়ের প্রশ্ন। রুমে অনেক অন্ধকার, ইলেকট্রিসিটি নেই। আমি উত্তর দিলাম, তুই চল রুমে, আমার শীত করতেছে। এইটুকু বলেই রাসেল ভাই রুমে ঢুকে গেল। আমিও তার পিছে পিছে রুমের ভিতরে ঢুকলাম। নিপা একটা টাওয়াল দিত, আর জয়ের রুমে আমি একটা 3/4 প্যান্ট ফেলে গিয়েছিলাম, ওইটাও নিয়ে আয়, চেঞ্জ করব, না হয় ঠান্ডা লাগবে। টি শার্ট খুলতে খুলতে বলল রাসেল ভাই। ফর্সার শরীরটা অন্ধকারে যেন আমি দেখছিলাম, এই শরীরটা দেখলেই যেন আমার ঘোর লাগে। পরক্ষণে ঘোর কেটে মেজাজটা সেই লেভেলের খারাপ হলো। সাহস কত বড়, অন্যের বউকে হুকুম দিচ্ছি। আমি বললাম, কেউ যদি জানে আপনি আমার রুমে ঝামেলা হয়ে যাবে। কেউ জানবে কি করে? আমি যখন ঢুকেছি সবাই খেলায় মশগুল ছিল। তুই আস্তে করে জয়ের রুমে যেয়ে নিয়ে আসবি। বাইরের লোক হুট করে কেউ দেখে ফেললে কী যে করবে আমাকে আমি নিজেও জানি না। তুই যাবি নাকি আমি যাব? তখন কিছু হলে কিন্তু আমি জানি না।
পাগল মানুষ কখন কি করে বসে নিজেও জানি না। কথা না বাড়িয়ে সোজা ভাইয়ার রুমে চলে গেলাম। কি করে যে ওই প্যান্টটা পেলাম আমি নিজেও জানি না। মনে হলো যেন ঘোরের মধ্যে নিজের রুমে আসলাম। আজকেই বিয়ে হয়েছে আমার, আর বাসা ভর্তি লোক। যদি কেউ জানে আমার রুমে রাসেল ভাই, তাহলে যে কি হবে জাস্ট ভাবতে পারতেছিলাম না। রুমে এসে তাড়াতাড়ি ফোনের লাইট অন করে দেখলাম সে দাঁড়িয়ে আছে জানালা ঘেঁষে, যেন এক অন্য চোখে বাইরের বৃষ্টি দেখছি। সে চাহনিতে কী যে নেশা তা কাউকে বোঝানো যাবে না। প্যান্টটা সামনে বাড়িয়ে ধরতেই বলল, যা তো নিপা, রুমের দরজা লক কর। কেন দরজা লক করবো কেন? আমি ঘাড় বেঁকিয়ে প্রশ্ন করলাম। সমস্যা নেই, খোলা থাক, হুট করে কেউ এসে দেখুক আমি তোরে কাহিনী শোনাচ্ছি। এই বলে ওয়াশরুমে ঢুকলো রাসেল ভাই। মনে মনে ভেবে দেখলাম সত্যিই তো, মিলি জেমি আছে বা খালারা যদি কেউ চলে আসে তাইলে মায়ের আগে দেবে, বিচার পরে করবে। এর চেয়ে ভালো দরজা লক করে দিই। দরজা লক করে বিছানায় বসতেই দেখলাম বৃষ্টির ছিটায় জামা ভিজে আছে, তার মানে আমারও ড্রেস চেঞ্জ করতে হবে। যে পাগল ঢুকেছে ওয়াশরুমে কখন বের হবে কে জানে। এর চেয়ে ভালো আমি রুমে ড্রেস চেঞ্জ করে ফেলি। ওয়াশরুমের বাইরে থেকে ছিটকিনি আটকিয়ে অন্ধকারে হাতড়ে পেলাম এক টি শার্ট। সেটা পরে নিচে স্কার্ট পরে তাড়াতাড়ি যে ছিটকিনি খুলে দিয়ে বিছানার উপরে পা উঠিয়ে বসে বসে গেম খেলতে লাগলাম। হ্যাঁ, কী কপাল আমার। বিয়ের রাতে আমার ঘরে অন্য পুরুষ, আমি খেলি গেম আর স্বামী। এখনও আমি জানি না যে আমার স্বামীটা কে। রাসেল ভাই অনেকগুলো গন্ধরাজ ফুল এনেছে। এত ফুল কই পেয়েছে কে জানে। দুটো ফুল নিয়ে খোপায় গুজলাম। মনটা যেন এমনিতেই ভালো হয়ে গেল কেন জানি না। কি ব্যাপার, এতক্ষণ হয়ে গেল বের হয় না কেন লোকটা? এই ভেবে ভেবে যখন বিরক্ত হচ্ছিলাম তখনই নবাব সিরাজউদ্দৌলার বংশধর বের হলেন। খালি গা ভেজা শরীর, মাথার চুলগুলো লেপ্টে আছে। ইস, নিজেকে আটকানোই যে দায়। সব বাদ দিয়ে অন্যদিকে তাকিয়ে থাকলাম। ওয়াল ঘড়িতে তখন বাজে 9টা। কিন্তু বৃষ্টি তো কমেই না, বরং আরও বাড়তেছে। ঠিক আমার সামনে এসে বসলো সে। চোখের দিকে তাকিয়ে বলল, শোন, আমি কিছু কথা বলবো, কথার মাঝে কোনো কথা বলবি না। মাথা কাত করে সায় দিলাম যে আচ্ছা, কিছুই বলবো না। জানিস নিপা, যখন আমি তোদের বাসায় প্রথম এসেছিলাম জয়ের সাথে, তখন তুই মনে হয় ক্লাস 7-এ পড়িস। আমি আসলে সবাই আসলেও তুই কিন্তু আসিসটাই আমার সামনে, মনে আছে তোর? পর্দার আড়াল থেকে উকি দিয়ে দুইটা সাদা সাদা চোখ আমাকে দেখছিল। আমি কিন্তু খুব আগ্রহ নিয়ে অপেক্ষা করতেছিলাম মুখখানি দেখার জন্য। এই বলে মুচকে হাসি দিল রাসেল ভাই। আমি অপলক চেয়ে শুনতেছি তার কাহিনী। পরের দিনে জয়কে ডাকার উসিলা এসেছিলাম ও মুখটা দেখতে। শুনি স্কুলে চলে গিয়েছিস তোরা। এরপরে আর বাসায় আসতাম না। স্কুলের আসার পথে এমন এক জায়গায় দাঁড়াতাম যাতে তোরা কেউ দেখতে না পারিস। প্রথম দিন তোকে স্কুল ড্রেসে দেখে আমার এত হাসি পেয়েছিল যে এই পিচ্চিকে এত পছন্দ করার আছে কি। কিন্তু তুই যখন ওই দুইটা চোখ নাড়িয়ে নাড়িয়ে কথা বলিস, আমার মনে হয় পুরো পৃথিবী একপাশে আর তোর ওই দুই চোখ অন্যদিকে। যখন তুই টেনে উঠলি তখন এক অন্য চিন্তা শুরু হলো। তোকে হারিয়ে ফেলার ভয় ঢুকলো মাথার ভেতরে। তোর চারদিকে অদৃশ্য ঢাল হয়ে গেলাম, কাউকে তোর পর্যন্ত আসতেই দিতাম না। এইটুকু বলে রাসেল ভাই বড় একটা নিঃশ্বাস ছাড়লো, যেন অনেক দিনের জমানো ব্যথা দূর হয়ে গেল তার। তখন বুঝলাম, স্কুল কলেজে আমার দিকে চেয়ে কেউ হাসলে পরের দিন তাকে দেখতাম আমার দিকে ভয়ে ভয়ে তাকাতে। এই হলো তার আসল কাহিনী। রাসেল ভাই আবারও বলতে লাগলো, তুই কী করিস, কই যা, সব সময় ছায়ার মতো থাকতাম তোর সাথে। যখনই বৃষ্টি হতো আমি সব ফেলে তোদের বাসার সামনে চলে আসতাম। আমি জানতাম তুই বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি ধরবি, কিন্তু কখনো তোকে বুঝতে দেয়নি যে আমি তোকে ভালোবাসি। কেউ যদি আমাকে বলে একদিকে তুই অন্যদিকে সারা পৃথিবী, তাহলে আমি বলবো আমার তোকেই চাই। আমার যেন বিশ্বাস হচ্ছিল না যে এই মানুষটা আমাকে এত এত ভালোবাসে। নতুন করে যেন আবিষ্কার করছিলাম মানুষটাকে। কিন্তু বুকটা ভেঙে যাচ্ছিল এই ভেবে যে আমি এখন কি করব। আমি যে আজ অন্য কারো। তোর দিকে কেউ তাকালে যেন আমার মাথায় রক্ত উঠে যেত। মনে হতো তোকে মেরে ফেলি, কেন? তুই এত সুন্দর। আর কেনই বা অন্য কেউ তোর দিকে তাকাবে? তুই যখন ওড়না পেঁচিয়ে মাথায় ঘোমটা দিয়ে বের হোস তখন তোকে মনে হয় পৃথিবীর সবচেয়ে সুন্দর কেউ থাকলে সেটা হলি তুই। তোর লম্বা লম্বা চুলগুলো ছেড়ে রাখিস, তার ঘ্রাণে আমি পাগল হই। এটুকু বলে আমার হাত ধরল সে। আমিও যেন কোনো বাধা না দিয়ে তার কথায় মত্ত হয়ে গেলাম। রাসেল ভাই আবার বলতে শুরু করলো, জয়ের হলুদে তোর নাভির উপরে তিল দেখে মনে হচ্ছিল এত সুন্দর একটা জায়গায় তিল শুধু তোরই হতে পারে, অন্য কারো না। খুব ইচ্ছা করছিল আলতো করে ছুঁয়ে দিয়ে তোর তিলটা। বিয়ের আগের দিন জয় যখন আমাকে ঘুম পাড়িয়ে রেখে পরীর সাথে দেখা করতে গেল, আমার খুব ইচ্ছা হচ্ছিল আমিও তোকে একটু দেখি, ঘুমিয়ে গেলে তোকে কেমন দেখায়।
তুই জানিস ঘুমের মধ্যে তুই কী পরিমাণ নড়াচড়া করিস? সেদিন হঠাৎ ঘুম ভেঙে যেতেই আমার পাশে তোকে দেখে কী পরিমাণ আশ্চর্য হয়েছিলাম তুই জানিস? মনে হচ্ছিল এ যেন স্বপ্ন, কিন্তু তোর এই ঠোঁটটা আলতো করে ছুঁয়ে দিয়ে বুঝেছিলাম যে আমার স্বপ্নটা সত্যিই হয়েছে। কতক্ষণ যে তোকে হা করে দেখছিলাম আমি নিজেও জানি না। ঘুম ভাঙে তোর রামচিমটি খেয়ে। দেখি তুই আমার বুকের উপরে শুয়ে মুখ উঁচু করে আমাকে দেখছিস। তুই যখন উঠে গেলি মনে হচ্ছিল তোকে আবার টেনে আমার বুকের উপরে নিয়ে শুয়ে থাকি, কিন্তু তুই আবালের রানী। এতটুকু বলেই বড় একটা নিঃশ্বাস নিল সে। এত যখন ভালোবাসতেন তো বলেননি কেন আগে? এই প্রথম কথা বললাম আমি। তোকে খুব বেশি হারানোর ভয় ছিল রে। বাসার সবাই জানতো আর রাজিও ছিল। জয়কেও ইশার ইঙ্গিতে বুঝিয়েছিলাম আমি তোকে পছন্দ করি, কিন্তু সমস্যা ছিল তোর বড় দুই বোন। ওদের বিয়ের আগে তো আর তোকে কখনোই বিয়ে দেবে না, এটুকু বলেই যেন আমার হাতটা আরও শক্ত করে মুঠি করে ধরল রাসেল ভাই। নিজেকে যেন আর বাধা দিতে পারলাম না। হু হু করে ওনার বুকের উপর পড়ে কাঁদতে লাগলাম। আমিও যে আপনাকেই ভালোবাসি। এখন কি হবে, আমার যে বিয়ে হয়ে গেছে, কখনোই আর ফ্যামিলি মেনে নেবে না আপনার আমার ভালোবাসা। ওনাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বললাম, নিপা তোর কি মাথা ব্যথা করতেছে? একটু শুয়ে পড়, আমি তোর মাথায় হাত বুলিয়ে দিই। হঠাৎই রাসেল ভাই এ কথা বলে উঠল। এত রাগ যে হলো বলার মতো না। আমি কাঁদি আমার আবেগে, আর উনি আছে ওনার তালে। কিসের মধ্যে কি পান্তা ভাতে কি। রাগ করে খাটের ওয়ালের সাইডে ফিরে শুয়ে পড়লাম। উনি আস্তে আস্তে আমার পাশে শুয়ে আমার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। এমন করতে করতে কখন যে ঘুমিয়ে পড়েছি সেটা নিজেও জানি না। ধুম ধুম কিলের আওয়াজে চোখ খুলে দেখলাম ঘরে সূর্যের আলো ঢুকছে। এত তাড়াতাড়ি সূর্য উঠল কি করে? হঠাৎ মনে হলো দিন হয়ে গেছে। তারপর মনে হলো হায় আল্লাহ, রুমে তো রাসেল ভাই ছিল, সে কই? চারপাশে তাকিয়ে দেখি রুম খালি। দরজার শব্দে আবার মনে পড়লো রাসেল ভাই বাইরে গেলে দরজা ভেতর থেকে আটকালো কে? আজব তো, রুমে আর কেউ ছিল নাকি? মাথা ঝাড়া দিয়ে মাথা পরিষ্কারের চেষ্টা করলাম। বড় বড় নিঃশ্বাস নিলাম যাতে ব্রেন পর্যন্ত অক্সিজেন যায়। ভালো করে খেয়াল করে দেখলাম আমি রাসেল ভাইয়ের পিঠের উপরে ঘুমিয়েছিলাম এতক্ষণ। ইয়া খোদা, আবারও একই ভুল? না, আগেরবার তো একটা কাহিনী ছিল, কেউ দেখে নাই। এত বড় একটা মানুষকে আমি কি করে লুকাবো? ওদিকে দরজায় আঘাত করেই যাচ্ছে। এখন না খুলে উপায়ও নেই, কিন্তু দরজা খুলে হবেটা কি? এইভাবে 7-5 চিন্তা করতে করতে দরজা খুলেই দেখি বড় খালাম্মা সামনে। কী রে নিপা, এতক্ষণ ধরে দরজা নক করতেছি তাও তোর ঘুম ভাঙে না? চোখ কুচকিয়ে প্রশ্ন করলো বড় খালাম্মা। ভয় দেখে হাত পা ঝিমঝিম করতে শুরু করেছে। ততক্ষণে কি করব, কি বলবো, কি না করব কিছুই মাথায় আসছিল না। কোনো মতে বললাম, বড় খালাম্মা আপনি যান, আমি ফ্রেশ হয়ে আসতেছি। বড় খালাম্মা চলে যেতেই আমি তাড়াতাড়ি করে দরজা লক করে আবার রাসেল ভাইয়ের কাছে চলে আসলাম। কতক্ষণ আস্তে আস্তে ডাকাডাকি করে যখন দেখলাম ওঠে না, তখন না পারতে 2 হাত দিয়ে ধাক্কা দিতে থাকলাম তার পিঠে। সারা জীবন উদাহরণ দিতে শুনেছি, কুম্ভকর্ণ এর মতো ঘুমায়। আজ পয়লাবার দেখলাম কুম্ভকর্ণ কাহাকে বলে। রাসেল ভাই উবুর হয়ে ঘুমিয়েছে, খেয়াল করে দেখলাম ওনার বুকের নিচে আমার ওড়না। কতক্ষণ সে ওড়না ধরে টানাটানি করলাম, মনে চাচ্ছিল লাঠি এনে এতক্ষণ এইটার পিঠের উপরে পিটাই। যখন ডাকতে ডাকতে টায়ার্ড হয়ে গেলাম, না পেরে ফ্লোরে বসে পড়লাম। মানুষটা নড়েও না চড়েও না, ভুস ভুস করে ঘুমাচ্ছে। বড় বড় করে নিঃশ্বাস নিলাম, যা হবার তাই হবে, সমস্যা নেই। ওয়াশরুমে যেয়ে ফ্রেশ হয়ে বের হলাম রুম থেকে। ডাইনিংয়ে বিশাল আয়োজন, হরেক রকমের নাস্তা, নতুন জামাই বাসায় এসেছে বলে কথা। কিন্তু একটা জিনিস খুব আশ্চর্য লাগতেছে, সবাই যেন আমার দিকে কেমন কেমন করে তাকাচ্ছে। মানহা আপু নতুন ভাইয়াকে নিয়ে নাস্তা খেতে এসেছে। শুনলাম বড় আপু নাকি এখনও আসেনি। বাহ, কি মজা সবার। আর আমি ভয়ের চোটে আধমরা হয়ে গেছি। কখন সবাই দেখে ফেলে যে আমার রুমে রাসেল ভাই ঘুমিয়ে আছে। কী রে নিপা, মুখটা অমন আমশির মতো শুকিয়ে রেখেছিস কেন? খালা আমার প্লেটে নাস্তা দিতে দিতে বলল। কই কিছু না তো, আমি ঠিক আছি খালা। কোনো রকমের কথা এড়িয়ে খাওয়া শুরু করলাম আমি। ইস, বরের চিন্তায় চিন্তায় আজ বুবুজানের ঘুমোই আসে না আপুর, তাই না রে জিমি? এই কথা বলে খিটখিট করে হেসে উঠল মিরি। মনে চাচ্ছিল সোজা যে ওই শাকচুনির গলা টিপে ধরি, দাঁতে দাঁত পিষে কোনো রকমের নাস্তা যেন খাচ্ছিলাম না গিলছিলাম। ছোট খালু পাশে এসে বসলেন। খালুর দিকে তাকিয়ে দেখি আমার মুখ কতটুকু শুকিয়েছে জানি না। বেচারাকে দেখলে মনে হয় 1 মাসের আমাশার রোগী। খালুর শরীর ঠিক আছে তো আপনার? আমি প্রশ্ন করে বসলাম। আরে মা, শরীর বেঁচে আছে যে, এটাই অনেক কিছু। এই বলে নাস্তায় মন দিল খালু। খালামণি দিব্যি ঘুরতেছে হাসতেছে, আর বেচারা খালুর হাসার স্বাধীনতা পর্যন্ত নেই। খেয়ে রুমে রান্নাঘরে ঘুরে ঘুরে এসে দেখি আমার রুমের দরজা হালকা ফাঁকা করা যেন কলিজার ভেতরে কেউ জোরে একটা চিপা দিয়ে ধরেছে। কেউ ঢুকেছে নাকি আমার রুমে?
হায় কপাল, কেউ যদি ওনারে দেখে আমার রুমে ঘুমানো তখন কি হবে? এক ছুটি রুমে যেয়ে হাজির হলাম। বিছানা এলোমেলো হয়ে পড়ে আছে, আমার ওড়নাও আগের জায়গায়, কিন্তু বিছানা খালি। গেল কই রাসেল ভাই? বড় একটা স্বস্তির নিঃশ্বাস যেন ফেললাম আমি। যেখানে গেছে যাক, গেছে তো। রুম গোছাতে গোছাতে মিলি জিমি এসে হাজির। আমাকে দেখি কেমন কেমন করে যেন ঢলাঢলি করে হাসাহাসি করতেছে। কি রে, পেটে কি গুড়াকৃমি হয়েছে যে এমন করতেছিস? মেজাজ খারাপ করে প্রশ্ন করলাম। আমার কথা শুনে যেন ওদের হাসি এমনিতেই বেড়ে গেল। কি যে খারাপ লাগছিল বলে বোঝাতে পারবো না। কান ধরে দুটোকে রুম থেকে বের করে দিলাম। নিজে বাঁচি না, নিজের যন্ত্রণায়, আর ওই ফাজেলগুলো আছে ওদের মজায়। বড় খালামা ঘোষণা দিলেন আজকের লঞ্চে উনি ঝালকাঠি ব্যাক করবেন। সবাই এত অনুরোধ করার পরে উনি সিদ্ধান্তে অটল। ছোট খালামণিও আজকে ওনার বাসায় চলে যাবে, নতুন জামাই মেয়েকে নিয়ে। সাদুল্লাভাই কল দিয়ে জানালো সে তার বউকে নিয়ে অজানায় হারিয়েছে। বড় ভাবিও চলে যাবে তাদের বাসায়। পুরো বাসা খালি, আর আমি হচ্ছি বলদে আজম, যে এখনও জানেই না তার বরকে। নাস্তা খেয়ে সবাই মোটামুটি গাঁটটি বোচকা গোল করে হাওয়া। সবাই যাওয়ার পরে শুরু হলো আমার মিলির আর খালার কাজ। ভাবি নতুন সেও এসে হাত লাগালো। চারজন যখন গর্দর মোটামুটি একটা অবস্থায় আনতে আনতে বেলা শেষে যখন গোসল করে বের হলাম তখন ঘড়িতে প্রায় 4টা ছুঁই করতেছে। ভেজা চুলগুলো টাওয়ালে পেঁচিয়েই ডাইনিংয়ে চলে আসলাম। পেটের ভেতরে যেন ইঁদুর বিড়াল সব একসাথে লাফালাফি করতেছে। টেবিলে বসিয়ে দেখি মিলি আর ভাবি খাইতেছে। নতুন ভাবি মিশুক টাইপের মানুষ, আবার রসিকও। আমাকে দেখে বলে উঠল, কি ব্যাপার নিপা, প্রথম রাত কাটলো কেমন? এই বলি চোখ টিপ দিল। মনের কষ্টে প্লেটের শুধু ভাত চাবাতে থাকলাম। খালা আসাতে আর কোনো কথা হলো না। খালা এসেই তরকারি আমার প্লেট উঠিয়ে দিয়ে বললেন, কালকে তোর শ্বশুরবাড়ি থেকে লোক আসবে, দুপুরে রেডি থাকিস। আর যে এখন ঘুমিয়ে নি, চেহারা দেখে তো মনে হচ্ছে সারা রাত হা করে জেগে বসেছিলি। খালাকে কিভাবে বলি সারা রাত এক পাগলের পিঠের উপরে পড়ে পড়ে ঘুমাইছি। আসরের পরে যখন রুমে যেয়ে পিঠ লাগালাম বিছানার সাথে তখন মনে হলো ইস, এর চেয়ে শান্তি আর মনে হয় নেই পৃথিবীতে। একটু ঘুমালে কেমন হয়। পাশে ফিরে যখন কোলবালিশটা কোলে নিয়ে চোখ বন্ধ করেছি তখনই যেন দেখলাম সেলুলয়েড ফিতার মতো রাসেল ভাইয়ের সাথে আমার দৃশ্যপট। কাল রাতেও মানুষটা আমার সাথে ছিল, সারা রাত ঘুমিয়েছে আমার সাথে। ঠিক তখনই একটা কথা মনে পড়ল। কালকে রাতে এত এত মানুষ ছিল বাসায়, আমি রুম লক করে ঘুমালাম সারা রাত, কেউ আমার রুমে নক করলো না কেন? ঘটনাটা কেমন জানি প্যাচ প্যাচ লাগলো আমার কাছে। এমন হবার তো কোনো যুক্তিই নেই। সে যাই হোক, রাসেল ভাই গেল কই? উফ, এত এত চিন্তা আর মাথায় কাজ করছে না আমার। মনে হচ্ছে মাথার মধ্যে 2-4টা যায় স্ক্রু ছিল সব খুলে পড়ে গেছে টপ টপ করে। সে যাই হোক, আমার কি বিয়ে হয়েছে, বরকে এখনও চিনি না। এই কথা যদি কাউকে বলি সে নির্ঘাত আমাকে নিজ দায়িত্বে পাবনা ভর্তি করে দিয়ে আসবে। আগ্রম বাগ্রম ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছি নিজেও জানি না। ঘুমের মধ্যে মনে হলো কে জানি আমার মুখে পানি ছিটা দিচ্ছে। চোখ না খুলেই মানা করলাম পানি যেন না মারে, কিন্তু একটু পরপর ছিটা পড়ছি। না পারতে চোখ খুলে দেখি ঘুটঘুটে অন্ধকারের মধ্যে বসে আছি আমি। কিছুক্ষণ পরে মনে হলো আসরের শেষ দিয়ে ঘুমিয়েছি, এখন রাত হয়ে গেছে। পিছনে ফিরে দেখি মাথার কাছে জানালা খোলা, সেখান থেকে পানির ছিটা আসতেছে। বাইরে দুর্দান্ত বৃষ্টি হচ্ছে। লাইট জ্বালিয়ে ঘড়িতে দেখলাম প্রায় 8টার কাছাকাছি বাজে। যে অবস্থায় ছিলাম সে অবস্থায় রুম থেকে বের হলাম। জিমে এসেছে, মিলি ওরে নিয়ে ওর রুমে শুয়ে শুয়ে ফোন দেখতেছে। ভাইয়া ভাবিও রুমে, খালা খালু রুমের দরজা খোলা। খালা কি জানি সেলাই করতেছে আর খালু মনোযোগ দিয়ে টিভি দেখতেছে। মিলি রুমে যেতেই দুটোই অদ্ভুত একটা লুক দিয়ে আমার দিকে তাকিয়ে রইল। ওদের তাকানো দেখে মনে আমি যেন মঙ্গল গ্রহের এলিয়েন। কী রে, এমন করে তাকিয়ে আছিস কেন? আমাকে কি নতুন দেখতেছিস নাকি? প্রশ্ন করলাম ওদের। আপু, তোমার মাথায় কি হয়েছে? জিমি প্রশ্ন করলো আমাকে। মাথায় শিং গজাইছে, মেজাজ খারাপ করে উত্তর দিলাম আমি। নিপাপু, তোমার মাথা দেখে মনে হচ্ছে নির্ঘাত কোনো সাইক্লোন মাথার চুলের উপর দিয়ে গেছে। এই বলে মিলি আমার দিকে তাকালো। আমি তাড়াতাড়ি ড্রেসিং টেবিলের সামনে যেয়ে দাঁড়ালাম। হায় কপাল, ঘটনা একদম সত্যি। এগুলো চুলের চেয়ে সনের মতো বেশি লাগতেছে। তাড়াতাড়ি করে চিরুনি দিয়ে চুল সমান করে ফেললাম। আবার ওদের পাশে এসে বসলাম। আচ্ছা, তোরা যদি একটা কথার উত্তর দিস তাহলে তোদের জন্য অনেক সুন্দর গিফট আছে, বললাম মিলি জিমিকে। দুইটাই খুব আগ্রহ করে সামনে এসে বসলো। কি প্রশ্ন আপু, তাড়াতাড়ি বলো। আগ্রহে মিলির চোখ চকচক করছে। আচ্ছা, আমার বিয়ে যার সাথে হয়েছে তাকে তোরা চিনিস? সুন্দর করে প্রশ্ন করলাম। সামনে দুটা তাদের ঘাড় কাত করে জানিয়ে দিল যে হ্যাঁ তারা চেনে। তার মানে আমার ওষুধে ধরেছে। মনে মনে আন্ডারটেকারের মতো হু হু করে একটা হাসি দিলাম যে নাকের উপর মোলা ঝুলাইছি। এইবার বরবেটার পরিচয় তো আমি জেনেই ছাড়বো। মিষ্টি করে একটা হাসি দিয়ে বললাম, আচ্ছা সে কি করে, নাম কি, থাকে কোথায়, এসব পরিচয় একটু দে না বোন।
আমি তো মনে মনে হাসি দিয়েছিলাম ওই বজ্জাতটা, আর মনে মনে না জোরে জোরে হু হা হা হু হা করে হাসতে লাগলো। দুইটারে ঠিক আলাদিনের প্রদীপের জিনের মতো লাগছিল। মিলি এসে সুন্দর করে আমার গাল ধরে বলল, তুমি গিফট হিসেবে বেশি হলে 10 টাকার একখান ডেইরি মিল্ক চকলেট ধরায় দিয়ে বলবা, মিলি জিমি তুই দুজনে ভাগ করে খা। কই আমি এমন করি? আমি ভাঙ্গা সরে বললাম, নিপাপু মিথ্যা কথা একদম বলবা না, ইতিহাস সাক্ষী। জিমিও সাই দিল মিলির সাথে। নয়াদুলায় আমাদের খুশ হিসাবে কি দিছে তা শুনলে তো তুমি স্ট্রোক করবা শুকনার উপরে। শুধু কন্ডিশন দিছে এই যে আমরা যেন তোমারে ওনার পরিচয়টা না দিই। 32খানা দাঁত বের করে বলল মিলি। মনে চাচ্ছিল ঘুষি মেরে ওর সবগুলো দাঁতই ফেলে দিই। পরে ভাবলাম না থাক বোনই তো। পরে দেখা গেল দাঁত নাই, তাই বিয়েই হলো না। তাই অনেক কষ্টে নিজেকে সংবরণ করলাম। রাগ দেখিয়ে উঠে হাঁটা দিলাম। শুনতেছি পেছন থেকে 2 হনুমান বলছে, যাও যাও, তুমি না থাকলে সমস্যা নেই, কিন্তু দুলাভাই গেলে ভীষণ লস। কী যে লাগছিল আমার বলে বোঝাতে পারবো না। 9টার দিকে সবাই মিলে খেতে বসলাম। দেখলাম অনেক কিছু রান্না করেছে খালা। কচুর লতি দিয়ে চিংড়ি মাছ, ডিমের কোরমা, গরুর মাংস, আমার ফেভারিট শুটকি ভর্তা, লাল শাক ভাজি। আমি শুটকির বাটিটা টেনে নিয়ে খেতে বসলাম। ভাইয়া তখন খোঁচানো শুরু করলো, কী রে নিপা, তুই একটা শুটকি খাইছো? শুটকি? মিলি তখন উত্তর দিল, ভাইয়া তুমি একটা গরু, খাও তুমি গরু। আমাদের বাসায় একটা অলিখিত নিয়ম আছে, যখন ভাইয়া আমাদের কোনো বোনের পিছনে লাগে তখন আমরা সব বোনেরা এক হয়ে যাই, নিজেদের মধ্যে যতই ঝামেলা থাক না কেন। আবার খালা যদি আমাদের কিছু বলে তো আমরা সব ভাই বোন এক হয়ে যাই। তখন খালা চিল্লায় আর বলে, নিজেরা কুত্তার মতো কামড়াকামড়ি করিস, আর আমি কিছু বলতে গেলেই জোর বেঁধে আমারে ধরিস। এই জন্যে বলি, রসুনের পেছন সব এক। ঝগড়া মোটামুটি তুঙ্গে। আমি মিলি জিমি এক দলে, ভাইয়া অন্য দলে। এমন সময় খালা ভাতের চামচ উঁচু করে বলল, আর একটা কথা বলবি কেউ, সোজা এই চামচ ভাঙবো তার উপরে। চুপ করে ভাত খা সবাই। খালার উপরে কোনো ভরসা নাই, নতুন ভাবির সামনে মেরেও বসতে পারে। তাই সবাই তাড়াতাড়ি খাওয়া শুরু করলাম। সবাই খুব ক্লান্ত ছিল। মিলি জিমিকে বললাম আমার রুমে ঘুমাতে, সোজা বাংলায় না করে দিল। ওদের নাকি কী সব সিক্রেট কথা আছে। কি আর করার, রুমে এসে দেখি বৃষ্টি আবারও শুরু হয়েছে। কি এক মুশকিল, রাত হলেই বৃষ্টি হয়। রাত 10:30টার দিকে ফোনের আলো জ্বলতে দেখে ফোন উঠিয়ে দেখি 11টা মিস কল। এত কল কে দিল? কল তাড়াতাড়ি ব্যাক করতেই সাথে সাথে রিসিভ করলো ফোন। জিজ্ঞেস করলাম, কে বলছেন? তুই তাড়াতাড়ি দরজা খোল, আধা ঘন্টা যাবৎ দরজার সামনে দাঁড়ানো। কণ্ঠ শুনে বুঝলাম এটা আর কেউ না, রাসেল ভাই। মাথায় আর কাজ করছিল না যে কি করব এত রাতে, উনি আবার এসেছে কেন? যদি খালা খালু বা ভাইয়া উঠে যায়। দিশা না পেয়ে অন্ধকারে ছুটে দরজার কাছে গেলাম। দেখি সত্যি উনি দাঁড়ানো, হাতে অফিস ব্যাগ, কালো শার্ট ভিজে লেপটে গেছে শরীরে। আমি হতবাক হয়ে ভাবছি, অফিস থেকে এখানে এসেছে কেন? আজকে কেউ থাকার প্ল্যান করে এসেছে নাকি? কী রে, তুই এমন জমে দাঁড়িয়ে আছিস কেন? ব্যাগটা ধরবি তো নাকি? এই বলে ব্যাগটা আমার দিকে ছুঁড়ে দিয়ে জুতা খুলে আমার রুমের দিকে চলে গেল। আমিও তাড়াতাড়ি করে মেন ডোর লক করে সোজা ওনার পিছে পিছে যেয়ে হাজির। আজকে আর আমার দরজা আটকানো লাগলো না, নিজেই উপরে ছিটকানি টেনে লাগিয়ে দিল। আমার টাওয়ালটা টেনে নিয়ে ওয়াশরুমে ঢুকলো। উফ, এত যন্ত্রণা যেন আর সহ্য হয় না আমার। আমি কি তার বউ নাকি যে এমন করা শুরু করেছে? গোসল করে কোমরে টাওয়াল জড়িয়ে যখন বের হলো, আমার মুখ থেকে কি করে যেন ও শব্দটা বের হয়ে গেল। মাথা মুছতে মুছতে ঘরে আমার দিকে তাকিয়ে রাসেল ভাই বলল, খিদা পেয়েছে অনেক, ভাত দে টেবিলে। ইয়া খুদা, বলে কি ডাইনিং রুমে বসে খাবে এই লোক? নির্ঘাত পাগল হয়ে গেছে। আমি বললাম, আপনি এখানে বসেন, আমি রুমে ভাত নিয়ে এনে দিচ্ছি। রান্নাঘরে যেয়ে প্লেটে ভাত এনে দিতেই খাওয়া শুরু করলো সে। বুঝলাম যে অনেক খিদা পেয়েছিল। আমাকে জিজ্ঞেস করলো খেয়েছি কিনা। মাথা কাত করে উত্তর দিলাম, খাওয়া শেষ করে যখন প্লেট সিঙ্কে রেখে রুমে আসলাম, তখন দেখি সে ব্যাগ থেকে কি যেন বের করতেছে। গুটি গুটি পায়ে এগিয়ে যেয়ে দেখি খুব সুন্দর একটা গোলাপি কালারের শাড়ি, যার পাড় কালো। আমার দিকে এগিয়ে দিয়ে বলল, এটা পরে আয়, ম্যাচিং ব্লাউজ আছে। এত রাতে শাড়ি পরার কি দরকার? প্রশ্ন করলাম আমি। শুধু শাড়ি পরবি না, সাথে ম্যাচিং অর্নামেন্টও পরবি। এই বলে হাতে শাড়িটা ধরিয়ে দিল। ওয়াশরুমে ব্লাউজ পেটিকোট পরে যখন শাড়ি পরতেছি তখন ভাবতেছি
কই একটু শান্তিতে ঘুমাবো তা না, এখন আমার শাড়ি পরে র্যাম্পে হাঁটতে হবে। শাড়ি পরে বের হয়ে দেখি রাসেল ভাই নীল একটা পাঞ্জাবি পরে দাঁড়িয়ে আছে। আচ্ছা, এই লোকের ব্যাগে কি মিনি আলমারি নিয়ে ঘোরে নাকি? আজব কাহিনী তো। এই পাঞ্জাবি পেল কই? সামনে এসে দাঁড়াতেই যেন সে আগের মাতাল করা গ্রানের মাঝে হারিয়ে গেলাম। আমি সামনে এসে দাঁড়াতেই যেন ঘোর ভাঙা চোখে আমার দিকে তাকিয়ে বলল, আচ্ছা নিপা, বলতো আমি কি স্বামী হিসেবে খুব খারাপ হব? রাসেল ভাইয়ের মুখে এই প্রশ্ন শুনে আমি খুবই চমকে গেলাম। চোখের দিকে তাকিয়ে যেন অন্য এক মানুষকে দেখতে পেলাম। হাত দিয়ে আমার শাড়ির আঁচলটা ঘুরিয়ে মাথায় ঘোমটা দিয়ে আমার দিকে চুপ করে চেয়ে থাকলেন। বাহ, আমার বউটাকে তো খুব সুন্দর লাগছে, হঠাৎই বলে উঠলেন রাসেল ভাই। এক নিমিষেই মনে হলো যেন পৃথিবী যেন ভৌ চক্কর মারছে। তাহলে এই হলো কাহিনী, এই লোকই আমাকে বিয়ে করেছে? হায় কপাল! আর আমি কি না ভেবে গিয়েছি। আমার ডান হাতটা বুকের বাঁ পাশে ধরে বললেন, এই শরীরটা আজ পূর্ণ হলো তোকে পেয়ে। তুই কি জানিস আমার বুকের হাড় দিয়ে আল্লাহ তোকে বানিয়েছে? লজ্জায় মাটিতে মিশে যাচ্ছিলাম কেন জানি না। সেদিন বলেছিলি না যে পারলে তোকে নিজের করে নিতে? আমি কিন্তু তোর চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেছিলাম। এক সপ্তাহের ভিতরে সত্যি তোকে নিজের করে নিয়েছি। এই বলে মুচকি হাসি দিল সে। বৃষ্টিরাও যেন আজ আমার লজ্জার সাথে পাল্লা দিচ্ছে, বেড়েই চলেছে। এখন তো তুই শুধুই আমার, এবার তো অন্তত আর ঝাড়ি দিবি না, তাই না? সে প্রশ্ন করলো আমাকে। এই জন্যই তো বলি, দিব্যি এত নির্ভয়ে আমার ঘরে আনাগোনার কারণ এখন বুঝলাম। মিনমিনিয়ে বললাম আমি। তুই এত বোকা কেন নিপা? আর আমাকে এত ভয়ই বা পাস কেন? হাত দিয়ে মুখ উঁচু করে বলল রাসেল ভাই। কিছু না বলে ফ্লোরের দিকে তাকিয়ে রইলাম চুপ করে। আমি পাঞ্জাবি পরলে তুই যে হা করে দেখতি, সেটা যে আমি কত এনজয় করতাম সেটা কি তুই জানিস? তুই চোরের মতো চুরি করে আমাকে দেখে নিঃশ্বাস ফেলতি, আর আমি দূর থেকে তোকে দেখে হাসতাম আর ভাবতাম ভালোবাসে না ভয়ের চোখে আমাকে দেখে। শান্তশিষ্ট মানুষটাকে যেন আজ কথার নেশায় পেয়েছি। কালকে অনেক চেষ্টা করেছি তোকে বলতে যে আমি তোর, কিন্তু ওই যে কথায় আছে কুকুরিলের সোজা হয় না কখনো, তাই হয়তো পেঁচাইছিলাম। তখন যে কি হলো আমার আমি নিজেও জানি না। দু হাত দিয়ে তার পাঞ্জাবির গলা টেনে ধরলাম। হ্যাচকা টানে বকের মতো গলা আমার বুকের সামনে নিয়ে আসলাম। আমাকে কষ্ট দিতে খুব মজা লাগে, তাই না? একরাশ অভিমান নিয়ে বললাম তাকে। কথা দে, কখনো আমাকে ছেড়ে যাবে না। রাসেল ভাই আমার হাতটা ধরে বলল। ওনার হাতটা জড়িয়ে বললাম, কখনো যাব না আপনাকে ছেড়ে। কত রাত পর্যন্ত যে হাতে হাত দিয়ে কাঁধে মাথা দিয়ে রেখেছিলাম জানি না। সকালে উঠে দেখি আমি বিছানা এলোমেলো হয়ে ঘুমাচ্ছি। আমার পাশেই সেও ঘুম। কতক্ষণ পরে মনে পড়ল যে আমি মনে হয় বারান্দায় বসেই ঘুমিয়ে পড়েছিলাম। আমাকে এনে নিজের অবস্থা দেখে লজ্জায় মরে যাচ্ছিলাম। শাড়ি কই আর আমি কই! উফ, কি একটা অবস্থা! পাশে ফিরে দেখলাম মানুষটা বেঘোরে ঘুম। আস্তে করে পাশে থেকে যখন উঠলাম, আলগোছে ওনাকে ওভারটেক করে নিচে নেমে ফ্রেশ হয়ে রুম থেকে বের হতেই দেখি মিলি জিমি সামনে হাজির, দাঁত কেলিয়ে কেলিয়ে হাসছে। কালকে ওদের দেখে রাগ হচ্ছিল, আজকে পাচ্ছি লজ্জা। এ কি মানা যায়? কী রে নতুন বউ, কেমন আছো? দুলতে দুলতে প্রশ্ন করলো মিলি। কোনো রকমে পাশ কাটিয়ে চলে গেলাম। খালার সামনে যেয়ে যেন লজ্জায় কুঁকড়ে গেলাম। নাস্তার টেবিলে মাথা নিচু করে পাউরুটি চাবাচ্ছি আর ভাবতেছি সবাই মনে হয় আমার দিকেই তাকিয়ে আছে। ভাবি উঠে এসেছে, নাস্তা করছে। ভাইয়া এখনও ঘুমে মনে হয়। নাস্তা খাওয়ার পরে ওই দুইটা গেল স্কুলে। খালা খালুকে নিয়ে বের হলেন বাজারের জন্য। ভাবি চেষ্টায় লাগলো ভাইয়াকে ওঠানোর কাজে। আমি রুমে এসে দেখি এক ফালি রোদ এসে পড়েছে মানুষটার পেটের উপরে। ফর্সা লোমশ পেটটা এত কিউট লাগছে যা বলার মতো না। পর্দাগুলো ভালো করে টেনে রুমটা আরেকটু অন্ধকার করে দিলাম। ভাবলাম ঘুমাচ্ছে, ঘুমাক না আরেকটু। কখন যে ওনার পাশে শুয়ে আমিও আবার ঘুমিয়ে পড়েছি। চোখ মেলে দেখি আমার মুখের দিকে হা করে তাকিয়ে আছে। কি ব্যাপার, কি দেখেন অমন করে? ঘুমালে তোকে কত কিউট দেখায় সেটা কি তুই জানিস? আচ্ছা, তো নাভি ছাড়াও আর একটা জায়গায় তিল আছে, সেটা কি তুই জানিস? বিস্ফোরিত চোখে চেয়ে বললাম, মানে কি? আপনি করেছেন কি? সোজা হয়ে শুয়ে বলল, আমার বউ, আমি যা খুশি করতে পারি, তাতে তোর কি শুনি? এই নাছোড়বান্দার সাথে সারা জীবন কাটাতে হবে যে কিনা তার বউ ঘুমালে তিল খুঁজে বেড়ায়। আল্লাহ গো,
কী যে কপালে আছে আমার কে জানে। যান, ফ্রেশ হয়ে নেন, আমি নাস্তা দিচ্ছি। এই কথা বলে যেই আমি উঠতে যাব, আমাকে চেপে ধরে শুয়ে দিয়ে বলল, তুই আমার সামনে শুয়ে থাক, তোকে দেখেই পেট ভরে যাবে, নাস্তা লাগবে না। কোনো রকমে মুচড়ামুচড়ি করে বললাম, আজকে আপনাদের বাসা থেকে যে মেহমান আসবে খেয়াল আছে তা? খালা মনে হয় বাজার নিয়ে এসেছে, সব মিলতাল করা লাগবে। তাকে নাস্তা দিয়ে আমিও যেয়ে কাজে বসলাম। রান্না বাড়া করতে করতে প্রায় 1টা বেজে গেল। এতক্ষণ একবারও মানুষটার খোঁজ নিতে পারিনি। তাড়াতাড়ি করে রুমে ঢুকে দেখলাম আমার টেবিলে রাখা সমরেশ মজুমদারের গর্ভধারিণী বইটা পড়ছে, আর পাশে শুয়ে ভাইয়া ফোনে কি যেন করতেছে। ভাবে এসে ভাইয়াকে বলতে গেলে এক প্রকার ধরে বেঁধে নিয়ে গেল গোসলের জন্য। আমি কাপড় হাতে নিয়ে গোসলে ঢুকবো এমন সময় পেছন থেকে জড়িয়ে ধরে আমাকে বলল, জানো মেয়েদের কাজ করে আসলে কত সুন্দর লাগে, ঘামে ভেজা শরীর দেখলে নিজেকে সামলে রাখা দায় হয়ে যায়। খালা লাঠি নিয়ে আসতেছে, অর্ডার দিছে আপনাকে আর ভাইয়াকে রেডি হয়ে 10 মিনিটের মধ্যে ড্রয়িং রুমে হাজির হতে। এই বলেই ঘুরে দাঁড়ালাম। ও মা! আমাকে ঠেলা দিয়ে আমার হাতের টাওয়াল নিয়ে নিজেই ওয়াশরুমে ঢুকে গেল। আমি অবাক হয়ে দাঁড়িয়ে দেখতেছি কাণ্ডটা করতেছিটা কি। একটু পরে আবার দরজা ফাঁক হয়ে গেল। হ্যাঁচকা টানে আমাকে ভিতরে নিয়ে দরজা লাগিয়ে দিল। গোসল করে যখন বের হলাম, আধা ঘন্টা পার। মেজাজটা এত গরম হচ্ছিল যা বলার মতো না। কেন যে এমন করে? খালার হাতে বকা তো মাস্ট। দেখা গেল মায়ের দিয়ে বসলেও অবাক হবার কিছুই নেই। ওনাদের বাসা থেকে সবাই এসে খুব খুশি। আগে থেকেই চিন্তা ঘরের বউ হওয়াতে যেন আর তাদের খুশিই ধরে না। শাশুড়িমা দোয়া করে দিলেন আল্লাহ যেন তাদের ছেলেকে সহ্য করার ধৈর্য আমাকে দেয়। মনে মনে আমিও আমিন বলে নিলাম। এই দোয়াটা যে বড়ই প্রয়োজন আমার। ঠিক 2 দিন পরে এসে হাজির হুড়ুম করে ব্যাগ সব প্যাক করে আমাদের বাসায় যেয়ে থাকবি। এই কথা বলেই সব নিজেই গোছানো শুরু করলো। খালা বোঝালো, খালু বোঝালো, কারো কথায় কানে তুলল না। এক ভাইয়া খালি হামি দিতে দিতে বলল, ওর বউ নিয়ে যাচ্ছে, যাক না, তোমরা এমন করতেছো কেন? 3 পিস পরে রাত 10টায় এসে হাজির হলাম আমার নিজের বাড়ি। খুশিও লাগছিল, হাসিও আসছিল, ভয়ও পাচ্ছিলাম। সে এক মিশ্র অনুভূতি। এইসব অনুভূতি ব্লেন্ডারে ব্লেন্ড করলে যেমন লাগে ঠিক তেমন অনুভূতি। শাশুড়ি মা আমাকে দেখে খুব স্বাভাবিকভাবেই ঘরে তুলে নিলেন, যেন আমি তার মেয়ে। রাসেল যে এই 2 দিন তোমারে ওই বাসায় রাখছে সেটাই তো আমার বিশ্বাস হচ্ছে না। হাসতে হাসতে বলল ওনার মা, দিনগুলো যে কিভাবে চলে যায় তা হয়তো কেউ জানে না। আর সুখের দিনগুলো তো আরও তাড়াতাড়ি চলে যায়। বিয়ের 2 বছর পর টের পেলাম আমার ভিতরে আরেকটা ছোট্ট আমের অস্তিত্ব। খুশিতে নেচে উঠল মন। ওনাকে বলাতে উনি তো খুশিতে পাগল প্রায়। বড় আপুকে ফোন দিয়ে জানালাম বড় আপু ততদিনে 7 ভাইয়ের সাথে ইতালি প্রবাসী। মানহা আপুকেও জার্মানি নিয়ে চলে গেছে। মিলি স্কলারশিপ নিয়ে চলে গেছে সুইডেনে। জিমিরটাও বিয়ে হয়ে গেছে, সেও বাগেরহাটে থাকে। সময়ের সাথে সাথে কত চেঞ্জ হয়ে গেছে মানুষ। জানো আম্মু, তোমার আর বাবাইয়ের প্রেম কাহিনী পড়ে আমি হাসতে হাসতে শেষ। জানো আম্মু, তোমার আর বাবাইয়ের প্রেম কাহিনী পড়ে আমি হাসতে হাসতে শেষ। মেহানার কথা খুব মনোযোগ দিয়ে শুনছি আমি। বাবাই তো প্রায়ই বলে তুমি নাকি বুদ্ধু, কিন্তু তুমি তো আমার সুপার মম। জানো আম্মু, বাবা এখনও তোমার সাথে যেমন জেদ করতো আমার সাথেও করে। মুখ ফুলিয়ে বলল মেয়েটা। মুখ ফুলালে কেমন জানি মেহানাকে ঠিক আমার মতো লাগে। মেয়েটা এত সুন্দর করে কি করে যে কথা বলে। মেহানা অনেক হয়েছে আম্মুর সাথে কথা, এখন আর না। অন্য আরেকদিন আসবো, এখন চলো মা। রাসেল ভাই আমার মেয়েটার মাথায় হাত বুলিয়ে বলল, আচ্ছা বাবাই, সবার আম্মু সবার কাছে থাকে, আমার আম্মু কেন এখানে থাকে? মেহানার প্রশ্নে যেন রাসেল ভাই চুপ হয়ে গেল। আমি জানি এখন ওনার চোখ থেকে পানি আসে আসি করছে। মনে চাচ্ছিল চিৎকার করে বলি, মারে তোর বাবাইকে আর কিছু জিজ্ঞেস করিস না, কারণ উনি বারবার বলেছিল তুমি আগে বাচ্চা না, তাও শুধু মা ডাক শোনার জন্য সবার বিরুদ্ধে যে এই ছোট্ট প্রাণটাকে 10 মাস 10 দিন নিজের মধ্যে আগলিয়ে রেখেছিলাম। মেয়েটা যে আজ 10-এ পা দিয়েছে। শাশুড়ি মায়ের কাছে একটা চিঠি রেখে এসেছিলাম, মেহানার 10 বছর হলে যেন ওর হাতে এটা দেয়। ঠিকই পেয়েছে চিঠিটা। মেয়েটা বাবাইয়ের হাত ধরে সত্যি চলে যাচ্ছে, কিন্তু আমি যে দেখতে পাচ্ছি না, কারণ কবরের গহীন অন্ধকার থেকে শুধু শোনা যায়, অনুভব করা যায়, কিন্তু দেখা যায় না। বড্ড ইচ্ছা করছিল মেয়েটাকে জড়িয়ে ধরি। বিধাতা বুঝি সব সুখ সবার কপালে দেয় না।